বিসমিল্লাহি রহমানুর রহিম। শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের মানুষের জন্য, যাদের লেখনী দেওয়া, যাদের লিখিত গান, কবিতা, প্রবন্ধ ইত্যাদি বুদ্ধিভিত্তিক চর্চার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনকে ধীরে ধীরে প্রজ্বলিত করে তুলেছিলেন এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বুদ্ধিজীবী এবং এর বাইরে জাতীয় পর্যায়ের বুদ্ধিভিত্তিক জ্ঞান চর্চা যারা করতেন এবং এই দেশকে যারা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারতেন, তাদেরকে আজকের এই রাতে বা 14 ফেব্রুয়ারি, 14 ডিসেম্বর, যেটাকে আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং শোকাহত হই, যাদের অনুপস্থিতি আমাদের জাতি রাষ্ট্র গঠনে আমাদেরকে অনেক পিছিয়ে দিয়েছে, তাদের প্রতি তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের নিকট তাদেরকে যেন তিনি বেহেশতের সর্বোচ্চ মুকাম দান করেন। দেখুন, কিছু কথা বলা হয় না, বলা যায় না, কেউ কখনো বলতে সাহসও পায় নাই। শহীদ বুদ্ধিজীবী দিবস সম্পর্কে বলতে গেলে আপনারা বিচার করবেন। আগামী 16 তারিখ আমাদের যে বিজয় দিবস, তার একদিন আগে বা দুদিন আগে এই কাজটি কারা করেছেন, কেন করেছেন? আমরা এতদিন শুনে আসছি এই কাজটি পাকিস্তান হানাদার বাহিনী করেছিলেন এবং আমাদের প্রজন্ম থেকে শুরু করে এবং পরবর্তী প্রজন্ম তো একই, আরো খারাপ অবস্থা। এই জন্য আমরা আমাদের প্রজন্মে যে ভুলগুলো করেছি, যেই কথাগুলো জেনেও অন্যদেরকে না বলে আমরা বোবার চরিত্র অভিনয় করেছি, আর এই গণপ্রবাহকে আধিপত্যবাদী, সম্প্রসারণবাদী, আগ্রাসী চক্র সাহায্যের নামে বাংলাদেশ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে, বাংলাদেশ যেন স্বাধীন রাষ্ট্র হিসাবে, কার্যকর রাষ্ট্র হিসাবে দাঁড়াতে না পারে, তারই চক্রান্তের অংশ হিসাবে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল। এখন আসেন, হত্যা কারা করেছে প্রকৃতপক্ষে? আমি নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা জনাব মরহুম সিরাজ আলম খান, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, উনি অনেক কথা ওনার বইতে লিখে যান নাই এবং ভয়ে অনেক কথা বলতে পারানো নাই। তবে ওনার সাহচর্যে যে কজন মানুষ ছিলেন ঘনিষ্ঠভাবে, এরকম দু একজনকে সাথে মাঝে মধ্যে কথাবার্তা উনি অনেক কথা বলতেন। আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে প্রায় 28 নভেম্বর, 28 নভেম্বর এবং 29 নভেম্বরের মধ্যে অধিকাংশ এলাকা স্বাধীন হয়ে গেছে। তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র সাহায্যের নামে আসলো আমাদের 11 দিন আগে, অর্থাৎ 16 থেকে 11 গেলে থাকে আর কত,
তো এই 11 দিন আগে তারা আমাদের সঙ্গে সক্রিয়ভাবে যুদ্ধে অংশগ্রহণ করতে স্থলপথে এবং আকাশপথে তারা আসলেন। কিন্তু তখনকার সময়ে যারা পলিটিক্যালি কনসার্ন ছিল এবং খোঁজখবর রাখতেন, এবং শুধু খোঁজখবর রাখা নয়, তখনকার ইতিহাসের যারা অংশ এবং সাক্ষী, তাদের ভাষ্য অনুযায়ী মূলত নভেম্বরের 25 তারিখের পর থেকে নভেম্বরের 30 তারিখের মধ্যেই আমাদের দেশ স্বাধীন হয়ে গিয়েছিল। এবং দেশ স্বাধীন হয়ে গিয়েছিল আমরা কি করে বলবো? গোপন খবর ছিল যে 15ই নভেম্বরের পর, নভেম্বরের প্রথম সপ্তাহে কেউ কেউ বলে, পাকিস্তান সরকার আন্তর্জাতিক চাপ সহ আমাদের মুক্তিযুদ্ধের ওই প্রজন্মের মুক্তিযোদ্ধাদের কাছে সমগ্র দেশের প্রত্যন্ত এলাকায় অত্যন্ত শোচনীয়ভাবে পরাজিত হচ্ছিলেন এবং আর কোনো অবস্থাতেই পেরে উঠতে পারছিলেন না। আর তখন এমন একটি অবস্থা বিদ্যমান ছিল, পাকিস্তান থেকে আরও কিছু সৈনিক এসে যোগ দিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো বা অস্ত্র রসদ কোনোটাই তাদের ছিল না। সে কারণে তারা নভেম্বরের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ ছিল, তখনই তারা মূলত সিদ্ধান্ত নিয়ে তারা আত্মসমর্পণ করবে। এবং এটা গোপনীয়তা রক্ষা করা হয়, খুবই গোপন রাখে, এই কারণে যে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাকিস্তানি বাহিনী এদেরকে কৌশলগতভাবে ঢাকার ক্যান্টনমেন্টে ফিরিয়ে নিয়ে আসা এবং তারপরে তারা আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। তো তৎকালীন আমাদের প্রতিবেশী রাষ্ট্র খবরটা পেতে তাদেরও দেরি হয়েছিল। তারাও বিশ্বাস করতেন না যে আমাদের দেশের সন্তানরা যুদ্ধ করে দেশ স্বাধীন করতে পারবে। কিন্তু যখন তারা বুঝলো যে বাংলাদেশের সকল ধর্ম, গোত্র, বর্ণ, দল নির্বিশেষে সকল মানুষ, আবাল বৃদ্ধ বনিতা, যুবক যুবতী এই যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং একটা সফল পরিণতির দিকে যুদ্ধকে নিয়ে আসছিলেন। এবং তারা যখন বুঝলেন যে তারা যদি সরাসরি সাহায্য নাও করেন, বাংলাদেশ নামে দেশটি স্বাধীন হয়ে যাবে, তখন তারা পাকিস্তানের এই গোপন খবরটিও জেনে গেলেন যে তারা আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং তাদের সৈনিকদেরকে সারা দেশ থেকে ঢাকা অভিমুখে চলে আসার নির্দেশ প্রদান করা হয়েছে গোপনে, এবং এই জন্য তারা সময় নিচ্ছিলেন। এই চলমান অবস্থার মধ্য দিয়ে 16ই ডিসেম্বরের 11 দিন আগে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যখন কনফার্ম হয়ে গেলেন বাংলাদেশ স্বাধীন হয়ে যাচ্ছে, আনুষ্ঠানিকতা বাকি, তখন তারা আমাদের সাথে যুদ্ধে অংশগ্রহণের নামে আমাদের দেশের অভ্যন্তরে আসেন এবং স্থলপথে, জলপথে এবং আকাশপথে তারা 8-9 দিন তাদের কৌশলী যে যুদ্ধ চিন্তা সেটা তারা করলেন। এটাও তাদের ষড়যন্ত্রের একটা অংশ ছিল। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, তাদের দেশে যে আমরা ট্রেনিং নিয়েছি, তারা যে আমাদেরকে খাওয়াইয়াছেন, পড়িয়েছেন ওই 8-9 মাস,
এখানে আমি আপনাদেরকে একটা ব্যাপার বলতে চাই। এই যে রোহিঙ্গারা বাংলাদেশে আছে, আপনারা কি জানেন রোহিঙ্গাদের খাওয়া পড়ার আমরা জায়গা দিয়েছি, এবং জায়গা বাংলাদেশ জনগণ দেয়নি, স্বৈরাচারী আধিপত্যবাদের কৃতদাসী পতিত গণহত্যাকারী হাসিনা দিয়েছিলেন। এটা বিশেষ লোভে লোয়াতুর হয়ে তিনি এটা করলে শান্তির মা হবেন। শান্তির মা হয়ে তিনি তখন শুধু আর মানে মোদিকে স্বামী পরিচয়ে নয়, শান্তির মা পরিচয়ে শান্তির উপর নোবেল প্রাইজ লাভ করবেন। এই লোভে লোবাতুর হয়ে, এই লোভে ওনাকে প্রলুব্ধ করে এদেরকে এখানে আসার সুযোগ করে দেয়া হয়। এখন আপনাদেরকে আমি যে প্রশ্ন করতে চাই সেটা হলো যে এই রোহিঙ্গাদের খাওয়া পড়ার টাকাটা কোত্থেকে আসছে? সব টাকা কি বাংলাদেশ দিচ্ছে? রোহিঙ্গাদের জন্য খাওয়া পড়ার টাকা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসছে, জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে, আরব বিশ্ব থেকে শুরু করে পশ্চিমা বিশ্ব, জাপান থেকে শুরু করে অপর অর্থনৈতিক সমৃদ্ধ দেশগুলো সাহায্য করছেন। হ্যাঁ, বলতে পারেন এদেরকে দেখভালের নাম করে আমাদের কিছু লোক সেখানে চাকরি করছেন, ওই সাহায্য আসা টাকা, সেই টাকা দিয়েই তারা বেতন নিচ্ছেন। তো আমাদের চরম ক্ষতি সুদীর্ঘকাল রোহিঙ্গারা, আর আমরা ওখানে ছিলাম কয়েক মাস। তো যেই পরিমাণ সমগ্র বিশ্ব থেকে প্রতিবেশী রাষ্ট্রের নিকট বাংলাদেশি শরণার্থী শিবিরের জন্য সাহায্য এসেছে, সে পরিমাণ অর্থ সাহায্য বাংলাদেশি শরণার্থীদের জন্য খরচ তারা করেন নাই। এটি যারা ওখানে ছিলেন তাদের বক্তব্য। আমাদের মুরব্বীরা যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের বক্তব্য। দেরাদুনে যারা ট্রেনিং করেছেন থেকেছেন তাদের বক্তব্য। তারা লাভবান হয়েছেন। অতএব তারা যদি বলেন যে খাওয়াইছি পড়াইছি, এটা দোপেই টিকবে না। তারপর গত 53 বছর পর্যন্ত, বা আরো বেশি কাল 54 বছর পর্যন্ত তারা যে ঢোল পিটিয়ে আসছেন, কথায় কথায় তারা বলেন আমরা সাহায্য না করলে, খুব বাজে ভাষায় আমাদেরকে কথা বলেন আমরা স্বাধীন হতে পারতাম না। শ্রদ্ধেয় দর্শক শ্রোতা, তারা সাহায্য না করলে আমরা স্বাধীন হতে পারতাম না, তারা আশাতেই আমরা স্বাধীন হয়েছি। কিন্তু খবরটা এই নয়। খবরটা হলো নভেম্বরের, পুনরায় আমি রিপিট করতেছি, নভেম্বরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছিলেন তারা আত্মসমর্পণ করবেন। তারা সময় ক্ষেপণ করছিলেন সমগ্র দেশ থেকে তাদের সৈনিকগুলোকে ক্যান্টনমেন্টে নিয়ে আসা, তারপর তারা আত্মসমর্পণে যাবেন। আর এই খবর পেয়েই 11 দিন আগে প্রতিবেশীরা আমাদের বাংলাদেশি জনগণের বুকে রক্ত ঝরানো স্বাধীনতাকে হাইজ্যাক করার জন্য, তৎপরবর্তীতে লুণ্ঠন করার জন্য যুদ্ধের নাম করে, সাহায্যের নাম করে আমাদের দেশে এসেছেন। আমরা আসতে বলি নাই। কূটনৈতিক কৌশলে আমাদেরকে বুঝিয়ে, আমাদের তখনকার মুরব্বীরা যারা ছিলেন তাদেরকে ম্যানেজ করে এসেছিলেন। মুরব্বীদের অনেকেই রাজি ছিলেন না, তারা জানতেন মূল খবরটা কি। তারপরেও আসতে চাচ্ছেন, ঠিক আছে আসেন। তারা আসলেন। 16 তারিখের কথা দিয়ে আপনারা বুঝতে পারবেন তারা কেন, কি উদ্দেশ্য নিয়ে, যে এই কথাটা আজকে বারবার আমাদের খোঁটা শুনতে হয়, এটা সৃষ্টি করার জন্যই তারা এখানে আসছিলেন। 16ই ডিসেম্বর
পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠান এবং আমাদের স্বাধীনতার যে দলিল সনদ, সেখানে আমাদের কোনো সেক্টর কমান্ডারকে যেতে দিয়েছিলেন? আমাদের সেনা প্রধান, তখনকার প্রধান সেনাপতি মুক্তিযুদ্ধের, আল্লাহ ওনাকে বেহেশতবাসী করুক, ওনাকে হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করে নামিয়ে দেওয়া হয়েছিল উনি যেন আসতে না পারেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তম, যিনি আমি মেজর জিয়া বলছি এই কথা বলে যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন, তিনি কি ছিলেন? একজন সেক্টর কমান্ডার কি সেদিন সেখানে ছিলেন? অথবা আমাদের সিভিল নেতৃস্থানীয় কেউ কি ছিল? থাকতে দেয়া হয়েছিল? ষড়যন্ত্রমূলকভাবে সেই কাজটি করেছিলেন বাংলাদেশের সেনাবাহিনীর নিকট, মুক্তিযোদ্ধাদের নিকট, জনগণের নিকট পাকিস্তানিরা আত্মসমর্পণ করার সুযোগ পান নাই, তারাও চান নাই। তারাও আমাদের কাছে আত্মসমর্পণ করতে চেয়েছিলেন, কিন্তু আমাদের স্বাধীনতাকে এবং আমাদের সার্বভৌমত্বকে সেদিনেই হাইজ্যাক করার চেষ্টা করা হয়েছিল এবং সফলও হয়েছিলেন এই আধিপত্যবাদী শক্তির কূট উদ্দেশ্য প্রণোদিত আমাদের সাথে যুদ্ধের নাম করে এসে তাদের নিকট আত্মসমর্পণ করার দলিল তৈরি করার মধ্য দিয়ে আমাদের স্বাধীনতাকে বিতর্কিত করা হলো। অবশ্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান 18 বছরের আন্দোলনের ধারাবাহিকতার উপসংহারে এখানে বহু কৌশলগত দিক আছে, এখানে বহু বিষয় আছে যেগুলো পাবলিক করা যাবে না। জুলাই অক্টোবর ছাত্র জনতা সম্পৃক্তির মধ্য দিয়ে দেশকে পুনরায় স্বাধীন করেছেন। এদিকে আর যাব না আজকে। কথাটা হলো 14 ডিসেম্বর প্রকৃতপক্ষে কি হয়েছিল। প্রিয় দর্শক, আপনারা একটু ভাবুন তো, আমি আক্রান্ত, আমি আত্মসমর্পণ করব সিদ্ধান্ত নিয়ে নিছি, এবং আমি পাকিস্তান নিয়ে আত্মসমর্পণ করার অর্থই হলো বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে এবং বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়া। আমি এখান থেকে বিদায় নেব, আমি এখানে আর থাকবো না। তো আমি কেন, কি কারণে, বা পাকিস্তান কেন, কি কারণে, আমি বলতে পাকিস্তানিদেরকে মিন করছি, আমরা কি কারণে বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করব, তাতে আমাদের লাভ কি হবে? আমরা আছি, মানে পাকিস্তানিরা আছে তখন দৌড়ের উপর, পাকিস্তানিরা আছে তখন কিভাবে পালিয়ে যাবে, কিভাবে জীবন নিয়ে পাকিস্তান যাবে, কিরকম মানসিক চাপ তাদের। আমাদের মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছে, তাদের অনেকের জীবন যায়নি, তো তারা তো মৃত্যু ভয়ে কম্পিত ছিল। তাহলে 14 তারিখে আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা কারা করলো, এই প্রশ্ন আপনাদের কাছে। আসেন আমরা কিছু লক্ষণ খুঁজে বের করব। আমরা অকার্যকর রাষ্ট্র হলে কার লাভ হতো? আত্মসমর্পণ কাদের কাছে করেছিল এবং কেন আমাদের সেনাবাহিনী, মুক্তিযোদ্ধা, জননেতৃত্ব কাউকে সেখানে অ্যালাউ করা হলো না? এবং 14 তারিখে খুঁজে খুঁজে
আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হলো, যেন দেশ স্বাধীন হওয়ার পরে এই দেশের মানুষ যেন পরিচালনা করতে না পারে, যেন বুদ্ধিমত্তা জ্ঞান ভিত্তিক যে সমস্ত বিষয়গুলো একটা রাষ্ট্র ব্যবস্থাপনার সাথে জড়িত, একটা রাষ্ট্রের যন্ত্রের সাথে জড়িত, রাষ্ট্রযন্ত্র পরিচালনা করার জন্য যেসব মানুষগুলো দরকার সেসব মানুষগুলোকে নৃশংসভাবে হত্যা করা হলো। কারা করলো, কেন করলো, তাদের ইন্টেনশন কি ছিল, এটা আমরা বুঝবো। আর একটু সামনে যাই। 16 তারিখের পর আমরা কি দেখলাম? সমগ্র বাংলাদেশের ব্যাংক লুট করা থেকে, ব্যাংকের মধ্যে থাকা স্বর্ণ, অর্থ, স্বর্ণের দোকানগুলো, বিভিন্ন দামি দামি মূল্যবান বস্তু যেমন এয়ার কন্ডিশন, ফ্রিজ, এরকম দামি দামি ইলেকট্রনিক পণ্য, এবং আমাদের পাকিস্তানিদের ফেলে দেওয়া বিপুল পরিমাণ তখনকার সময়ের অত্যাধুনিক অস্ত্র সরঞ্জামাদি চট্টগ্রাম, খুলনা, ঢাকা, সমগ্র বাংলাদেশ থেকে কারা লুণ্ঠন করার চেষ্টা করেছে, লুণ্ঠন করেছে প্রায় 80%, হাজার হাজার টাকা করে নিয়ে গেছে। এই অবস্থায় আবারও বীর দর্পে বেরিয়ে আসলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম, তখনকার সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মেজর জলিল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তখনকার সময়ের সবচেয়ে ভালো বন্ধু সেক্টর কমান্ডার কর্নেল তাহের অপরাপর দায়িত্ব কর্তব্য পালন করা কর্মকর্তাদের সাথে পরামর্শ করলেন, এবং মেজর জলিল, আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুক, তিনি প্রথম এই ভারতীয় আগ্রাসী শক্তিকে আমাদের দেশ থেকে লুণ্ঠন করে নিয়ে যাওয়া কয়েক হাজার ট্রাক আটকে দিলেন, নিতে দিলেন না। এবং মেজর জলিল সাহেব, সেক্টর কমান্ডার মেজর জলিল সাহেব মরহুম, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাদের দ্বিতীয় দল 16 ডিসেম্বর পরবর্তী আরেকটা ছোটখাটো যুদ্ধ বলতে পারেন, যেটা অপ্রকাশিত, সেটা মূলত এই আগ্রাসী প্রতিবেশী দাবি করা, বড় ভাই দাদা দাবি করা, প্রভু দাবি করা, আমার দেশকে বারবার ধ্বংস করে দেওয়ার চক্রান্ত করা, এই দেশটি বিরুদ্ধে আরেকটা অদৃশ্য যুদ্ধ হয়েছে। এবং সেই যুদ্ধের মধ্য দিয়ে অধিকাংশ লুটপাট করে নিয়ে যাওয়ার পরও অবশিষ্ট যেটুকু আটকানো গেছে সেটুকু থেকে আমাদের সম্পদ রক্ষা করেছেন। এবং এই কারণে তখনকার শেখ মুজিব, তাকে খুনি মুজিব বলবেন আপনি যদি শেখ হাসিনাকে গণহত্যাকারী বলেন, শেখ হাসিনার চাইতে 10 গুণ বেশি বা 20 গুণ বেশি মানুষ হত্যা করেছেন, বাংলাদেশি জনগণকে হত্যা করেছেন, রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করেছেন এই মুজিব হুকুম দিয়ে মেজর জলিলকে একজন বীর মুক্তিযোদ্ধা, একজন সেক্টর কমান্ডার, এবং যুদ্ধ শেষ হওয়ার পরও যুদ্ধ করে এই আধিপত্যবাদী শক্তির লুট করে নিতে যাওয়া সম্পদ রক্ষা করলেন, এই অপরাধের কারণে কেন তিনি বাধা দিলেন, তাকে বন্দী করা হলো। বাংলাদেশের প্রথম রাজবন্দী, বাংলাদেশের প্রথম দেশপ্রেমিক যুদ্ধ করা
বীরশ্রেষ্ঠকে, বীরুত্তমকে, এবং তার খেতাব পর্যন্ত কেড়ে নেওয়া হলো। এখান থেকে আপনারা কি খুঁজে বাইর করবেন? তারা কি আমাদেরকে যুদ্ধের নামে সাহায্য করতে এসেছিলেন? প্রথমে বদবুদ্ধি করেছিলেন যে আমাদেরকে অকার্যকর, অথর্ব, বলদ বানিয়ে দেয়া, মূর্খ বানিয়ে দেয়া, যেন আমরা দেশ শাসন করতে না পারি, দেশ শাসন করার মতো আমাদের যেন কোনো লোক, জনবল না থাকে, তার জন্যই। এবং এটা করতে পারলে আমরা তাদের কাছে গিয়ে বলবো যে আমরা তো চালাতে পারতেছি না, তোমাদের প্রদেশ হিসেবে আমাদেরকে কবুল করো। এই বাসনা, এই মনস্কামনা, এই কৈটল্য বুদ্ধি, এই চৈতন্যবাদী বুদ্ধি, এই বঙ্কিম ডক্ট্রিন অফ বঙ্কিমের এই সূত্রকে, 3 সূত্রকে বাস্তবায়ন করার জন্য তারা এখানে এসেছিলেন, আমাদেরকে সাহায্য করার জন্য নয়। আপনি স্বাভাবিকভাবে ধরে নেন, আপনি আমাকে সাহায্য করলেন 100 টাকা আমার চিকিৎসার জন্য। আপনি আমার ঘর থেকে যাওয়ার সময় আমার 5,000 টাকা দামের একটা স্বর্ণের চুরি নিয়ে যাবেন। তার মানে কি আপনি দান করতে আসছেন? দান করার মানে সাহায্য করার নাম করে আপনি চুরি করতে আসছেন, লুণ্ঠন করতে আসছেন, ডাকাতি করতে আসছেন। যাক, আমাদের সম্পদ লুণ্ঠন করেছে, সেটা আমরা হয়তো কাটিয়ে উঠছি বা উঠতে পারবো, এটা আমরা আশা করেছিলাম। কিন্তু গত 18 বছরে অবশিষ্ট আর কিছু রাখেন নাই। সেদিন যে স্বপ্ন পূরণ হয় নাই, গত 18 বছরে তা কানায় কানায় পূর্ণ করে, লুণ্ঠন করে আমাদের দেশটাকে আজকে সেই, উনিও মারা গেছেন, কিসিঞ্জার নামে, বা আমেরিকান পররাষ্ট্র, হেনরি কিসিঞ্জার ভারত আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি তলাবিহীন জুড়ি বলছিলেন বাংলাদেশকে, বলার সঙ্গত কারণ ছিল। সেই কারণের দিকে আমরা যাব। তাহলে এই শহীদ বুদ্ধিজীবীদেরকে হত্যা কারা করেছে, এটি আপনারা অনুসন্ধান করুন, সঠিক ইতিহাসে নিয়ে আসুন এবং এই ইতিহাসকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করুন। স্বাধীনতা অব্যাহতি পর আমাদের দেশকে লুণ্ঠন কারা করেছিল? আমাদের দেশের সমস্ত সম্পদ, অস্ত্র শস্ত্র, স্বর্ণ, গোলা বারুদ, টাকা পয়সা কারা লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, তারও অনুসন্ধান করে সেটাকেও ইতিহাসের পাতায় আনুন, আমাদের আগামী প্রজন্মের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করুন। এই ইতিহাস আমাদের পরবর্তী প্রজন্মের জানা খুবই জরুরি। তারপর হেনরি যে কথা, কিসিঞ্জার যে কথা বলছেন, কেন বলছেন? রাজনৈতিকভাবে এর মধ্যে অনেক চড়াই উতরাই, অনেক ঘটনা, বাকশাল ইত্যাদি। আমি আসবো 74 সালে দুর্ভিক্ষের কথা। 74 সালে যে দুর্ভিক্ষ হয়েছিল, এটা কি প্রাকৃতিকভাবে হয়েছিল নাকি কৃত্রিমভাবে হয়েছিল? বহু লেখকের লেখা আছে। তারপর নতুন করে নিরপেক্ষভাবে এই ইতিহাস আমি আবারও, ইতিহাস দেশপ্রেমিক, দালাল নয়, এজেন্ট নয়, গুপ্তচর নয়, সত্যিকার অর্থে ত্যাগী দেশপ্রেমিক এরকম ইতিহাসবিদ যদি থাকেন, আপনারা অনুসন্ধান করুন এবং লিখুন, ইতিহাসের পাতা অন্তর্ভুক্ত করুন এবং আমাদের আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের জন্য পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার দাবি করছি। এই জন্য করছি, 74 সালে সারা পৃথিবী থেকে আমাদের জন্য সাহায্য এসেছিল এবং এত বিপুল পরিমাণ সাহায্য এসেছিল, দুর্ভিক্ষ তো হওয়ার প্রশ্নই উঠে না, উদ্বৃত্ত ছিল। যদি সেটা আমরা সুষমভাবে বন্টন করতে পারতাম আমাদের নাগরিকদের মধ্যে, দুর্ভিক্ষ হওয়ার কোনো কারণই ছিল না। কৃত্রিম দুর্ভিক্ষ কেন হলো?
সাহায্য যা যখন এসেছে তাই এই আগ্রাসী সাম্প্রদায়িক, এই সম্প্রসারণবাদী, প্রভুত্ববাদী এদের কাছে গত 18 বছর তার মেয়েকে দিয়ে, আর ওই সময়টাতে এই খুনি, গণহত্যাকারী, জন্ম পাপিষ্ট এই মুজিবর সুযোগ করে দিয়েছে। তার বাগিনা মনি থেকে শুরু করে 2-1 জন ব্যতিক্রম ছাড়া বাকিরা সবাই বাংলাদেশের সাধারণ মানুষের জন্য আসা সাহায্য, সমগ্র পৃথিবী থেকে আসা খাদ্য, পণ্য, জীবন যাপনের জন্য যা যা দরকার, কম্বল থেকে শুরু করে কাপড় চোপড় থেকে শুরু করে সব এসেছে। কিন্তু সেগুলো প্রতিবেশী দেশ তাদের এদেশীয় গোলামদেরকে ব্যবহার করে পাচার করে নিয়ে গেছে, যার ফলে দুর্ভিক্ষ হলো। আমাদের যুদ্ধে যেই পরিমাণ লোক মারা গিয়েছে, এটা নিয়ে ম্যাডাম একটা সত্য কথা বলার কারণে ম্যাডামের বিরুদ্ধে মামলা করেছে। সেই মামলায় ম্যাডামকে বহুবার হাজিরা দিতে হয়েছে। ম্যাডাম খালেদা জিয়ার কথা বলছি, বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক, যিনি হাজারো ষড়যন্ত্র, হাজারো বিপদ, জীবন ঝুঁকি থাকার পরও দেশ থেকে পালিয়ে যান নাই এবং আপোষ করেন নাই। দেশ, জাতি, জনগণকে রাষ্ট্র ক্ষমতার অংশীদারিত্ব, মালিকানা, গণতন্ত্রের সুবিধাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য তিনি কখনোই আপোষ করেন নাই, শত্রুপক্ষের সাথে আপোষ করেন নাই। তো যে কথা বলছিলাম, উনি বলছিলেন সংখ্যাটা কত, সংখ্যাটা 3 লক্ষ বলছিলেন। তারও একটা ঐতিহাসিক কারণ আছে। বিবিসিতে লন্ডনে শেখ মুজিবকে ব্রিটিশ সাংবাদিক প্রশ্ন করার পর পাশে উপস্থিত থাকা বাংলাদেশের সাংবাদিক, নামটা এই মুহূর্তে মনে আসতেছে না, শেখ মুজিব জিজ্ঞাসা করলো কত লোক মারা গেছে, উনি বলল 3 লক্ষর মতো লোক মারা গেছে। তখন উনি তো অনেক পণ্ডিত ব্যক্তি ছিলেন শেখ মুজিবুর রহমান, তো 3 লক্ষকে বললেন 3 বিলিয়ন, মানে 30 লক্ষ। যাকে নিয়ে কথা বলতে চাই না, মূলত 3 লক্ষ যদি আমরা ধরি, 5 লক্ষই ধরলাম। কিন্তু 74-এর দুর্ভিক্ষে মারা গিয়েছে তার থেকে 2 থেকে 3 গুণ বেশি পরিমাণ মানুষ শুধুমাত্র অপশাসন, স্বৈরশাসন, শুধুমাত্র লুটতরাজ, পাচার, এই পতিত কৃতদাসী যা করে গেছে, এই পতিত কৃতদাসী যা করে গেছেন, দুঃখিত, এই পতিত কৃতদাসী যা করে গেছেন গত 16 বছর, 18 বছর, তার চেয়ে বেশি করেছিলেন তার বাবা, যে বড় গলায় কদিন আগে বললেন এই দেশ আমার বাপের দেশ, আমার বাপ এই দেশ বানাইছে, এই দেশ আমার দেশ, আমি যা ইচ্ছা তাই করুন। আমার কাজের বুয়া পিয়ন, সেও 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। এই কথা যিনি বলতে পারেন, তিনি তো নিজেকে স্বীকৃতি কি দিলেন জনগণ জানেন। তো আমার আজকের বক্তব্য আমি আর বাড়াবো না। আমি সঠিক ইতিহাসের সন্ধান করতে বলবো, সঠিক ইতিহাস লিখতে বলবো। 14ই ডিসেম্বরে বুদ্ধিজীবীদেরকে আসলে হত্যা করেছিল কে, কেন, এটা ইতিহাসের পাতায় আসতে হবে, পাঠ্যক্রমে আসতে হবে। একই সাথে 71 পরবর্তী যে ইতিহাস বাকশাল পর্যন্ত, দুর্ভিক্ষ পর্যন্ত, একইভাবে 16ই ডিসেম্বরের আগে এবং পরে আমার দেশের যাবতীয় সম্পদ লুণ্ঠন এবং পাচার কারা করেছিল? চোরের মায়ের বড় গলা এখন বলে আমাদেরকে নাকি সাহায্য করছে। তো ওই চোরদেরকে বলছি, ইদানিং বিভিন্নভাবে আমাদের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।
যুদ্ধং দেহি মনোভাবের পরিচয় দিয়ে কথা বলছেন, এগুলো করবেন না। আপনাদের মিথ্যাচার সম্পর্কে সারা বিশ্ব জানে, আপনাদের খুন, গুম, দুর্নীতি, মিথ্যাবাদিতা সারা পৃথিবী জানে। আপনাদের মৌলবাদী সংগঠন শিবসেনা থেকে শুরু করে আরএসএস, ইসকন, তাদের রাজনৈতিক উইংস, বিজেপি, আপনারা আগে নিজেদেরকে জঙ্গিবাদ থেকে মুক্ত করেন। আমি ভারতের জনগণকে বলবো, কদিন আগে আপনাদের পররাষ্ট্র সচিব বলে গেছেন তারা বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করতে আগ্রহী। আমরাও আপনাদের সাথে সম্পর্ক করতে আগ্রহী নয়, আমরা আপনাদের সাথে সম্পর্কের অবনতি কখনো ঘটাই নাই। আপনাদের সরকার গঠিয়েছে, আপনাদের এই সরকারকে, এই মৌলবাদী সরকারকে না নামালে আপনাদেরও বিপদ আছে। আর আপনাদের দেশে আরেকটা রাজনৈতিক সংগঠন আছে, তাদেরকে পুরাতন ধ্যান ধারণা ভুলে গিয়ে পৃথিবী আজকে যে অবস্থানে আছে, আজকের পৃথিবীর ভাষা বুঝতে বলবো এবং অন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য বলবো ভারত এবং ভারতের জনগণকে। কোনো কালেই ভারতকে আমরা শত্রু মনে করি নাই, ভারতের জনগণকেও মনে করি নাই। এই দেশে রাষ্ট্রদ্রোহী মামলায় একজন দর্শনকারী, একজন বলাৎকারকারী, একজন শিশু সাথে যৌন হয়রানিকারী নামক প্রভু, আপনাদের প্রভু, তাকে গ্রেপ্তার করার পর তাকে নিয়ে আপনাদের যে উন্মাদনা, সে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে আইনে যদি সে অপরাধী হয় সে গ্রেপ্তার হবে। আপনাদের এখানে কথা বলার কোনো সুযোগ নাই। এটাকে ইস্যু করে আপনারা অনেক কিছু করেছেন, অনেক কিছু আমাদের সার্বভৌমত্বের উপরে আঘাত করেছেন, আমাদের হাইকমিশনের উপরে আক্রমণ করেছেন, আমাদের মিশনের উপরে আক্রমণ করেছেন, যেটা অসভ্যতা ছাড়া, বর্বরতা ছাড়া আর কিচ্ছু নয়। আমরা শান্তি চাই, আপনাদের সঙ্গে সদ্ভাব চাই, সুসম্পর্ক চাই। তবে আপনারা সীমান্তে একটা করে প্রতিদিন আমাদেরকে লাশ উপহার দেবেন আর আমরা আপনাদের গালে চুমু দিয়ে দেব, হাতে ফুল দিয়ে দেব, বাংলাদেশের নাগরিক এখন আর ওই অবস্থায় নেই। আপনারা যুদ্ধ করে 5 মিনিটে আমাদেরকে উড়িয়ে দেবেন, এই সব তো কি জেগে দেখছেন না ঘুমিয়ে? সমগ্র বিশ্ব বাংলাদেশের পাশে, সমগ্র বিশ্ব, এবং সমগ্র বিশ্ব জানে আপনারা গত 18 বছরে এই দেশে কি করেছেন। সমগ্র বিশ্ব জানে আপনারা বিগত দিনগুলোতে 47-এর পর থেকে এ পর্যন্ত কত লক্ষ লক্ষ মুসলিমকে নিধন করেছেন, ভারতের মুসলমানরা কি পর্যায়ে আছে। আর আপনারা বাংলাদেশে একটা হিন্দুর উপরে একটা সিমটি কাটা হয় নাই, আপনারা মিথ্যা গুজব ছড়িয়ে সারা বিশ্বকে বিভ্রান্ত করে বাংলাদেশকে অকার্যকর করার চেষ্টা করেছিলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে খেলতে চেষ্টা করেছেন। অথচ গুজরাটের কসাই খ্যাত মোদি নিজের হাতে হাজার হাজার মুসলিমকে হত্যা করেছেন। 47-এর আগে পর থেকে শুরু করে এ পর্যন্ত কত লক্ষ লক্ষ মুসলিমের রক্ত দিয়ে আপনারা গোসল করেছেন। বাংলাদেশের হিন্দুদের দিকে আপনারা তাকাবেন, খবর রাখবেন এবং কূটনৈতিক চ্যানেলে বলবেন যদি প্রামাণ্যভাবে কোনো কিছু পান। ষড়যন্ত্র করবেন না, মিথ্যা অপপ্রচার করবেন না। আর আমরাও কিন্তু ভারতে থাকা আমাদের যে মুসলিম ভাইয়েরা, তাদের উপর যে অবর্ণনীয় নির্যাতন অত্যাচার হচ্ছে, বর্ণ বৈষম্যের শিকার হচ্ছে অন্যান্য ধর্মাবলম্বীরা, অন্যান্য সংখ্যা লঘুরা,
আমরাও তার প্রতিবাদ করে নিন্দা জানাই এবং এর বিরুদ্ধে আমরা সমগ্র বিশ্ব সভ্যতার যারা সভ্য নাগরিক, সমগ্র বিশ্বের নাগরিকদের দৃষ্টি আকৃষ্ট করব আপনাদের এই বর্ণবাদী হত্যাকে বন্ধ করার জন্য, রুখে দেওয়ার জন্য সমগ্র বিশ্বের মানুষ এক হয়ে একযোগে কাজ করবে। ইতিমধ্যে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছেন 54টি মুসলিম প্রধান রাষ্ট্র। আমরা এই কথা কখনো বলতে চাইনি। হিন্দুত্ববাদকে আপনারা প্রতিষ্ঠা করবেন, হিন্দুত্ববাদের আওতায় আপনারা সমগ্র ভারতবর্ষকে আবার এক করবেন। আপনাদের জাতীয় সংসদ ভবনের সামনে লাগানো মানচিত্রে সেটা আপনারা দেখিয়েছেন। আপনারা যে অখণ্ড ভারতের স্বপ্ন দেখেন, ওইটা আপনাদের সংসদে ঝুলিয়ে রাখেন, প্রয়োজনে আপনাদের গলায়ও ঝোলান। কি করে ভাবেন ভারতবর্ষকে আপনারা এক জায়গায় নেবেন, আবার মুসলমান অন্যান্য ধর্মের লোক ভোট দেওয়ার অধিকার থাকবে না, নাগরিক অধিকার সব থাকবে, সব ফ্যাসিলিটিস পাবে। ভোট আপনারাই দিবেন, আপনারাই সরকার চালাবেন, হিন্দুত্ববাদী সরকার, হিন্দু রাষ্ট্র কাঠামো। এই দিবা স্বপ্ন দেখবেন না। এই দিবা স্বপ্ন দেখার সময় এখন নয়, সেই দিন আর এখন নাই। আপনারা বলেন আপনারা আমাদের দিকে খারাপ চোখে তাকালে আমরা টিকতে পারবো না, কারণ আপনারা আমাদের 3 দিকে বেষ্টিত। আরে ভাই, আপনারা কি বুঝেন না? আপনারা যদি আমাদেরকে শত্রু বানান, আমরা শত্রু হওয়ার পরে আপনাদের বন্ধু থাকবে কে? নেপাল কি আপনাদের বন্ধু? আপনাদের শত্রু। পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, অপরাপর আপনাদের চারপাশের রাষ্ট্রগুলো বহু আগেই আপনাদেরকে শত্রু রাষ্ট্র হিসাবে চিহ্নিত করেছে। আমরা এখনো আপনাদেরকে শত্রু রাষ্ট্র হিসেবে চিহ্নিত করিনি, কিন্তু বাংলাদেশের জনগণ আপনাদের বিগত 54 বছরের, শুধু 54 বছরের নয়, 47-এর আগ থেকে শুরু করে এ পর্যন্ত আপনারা যা যা করেছেন সমস্ত খতিয়ান আমাদের কাছে রয়েছে এবং আমরা আগামী দিনগুলোতে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য পাঠ্যক্রমে ইতিহাসে সেটা অন্তর্ভুক্ত করব। আপনাদের আসল চরিত্র কি এটা আমাদের জানার দরকার, বোঝা দরকার। এবং আমরা আপনাদের সাথে বন্ধুত্ব কোন স্কেলে করব, কোন পরিমাপে সেটা থাকবে, সেটার ব্যারোমিটার কি হবে, সেটার স্কেলিং কি হবে, সেটার গ্রেড কি হবে, সেটা সম্পূর্ণ নির্ভর করতেছে আপনাদের সদিচ্ছার উপরে, আপনাদের নৈতিক অবস্থান পরিবর্তিত হওয়ার উপরে। কাজেই জোর করে আমাদের জনগণকে আপনাদের জনগণের প্রতি শত্রু ভাবাপন্ন করে তুলবেন না। আমাদের এখানের হিন্দু ভাইদেরকে উস্কিয়ে দিয়ে আপনাদের আসল মতলব হাসিল করার চেষ্টা আমাদের এখানকার হিন্দু ভাইরাও বুঝে গেছে, যার কারণে আমাদের জগন্নাথ হলে হিন্দু ছাত্র ভাইরা সহ সারা বাংলাদেশের হিন্দু ভাই বোনেরা আপনাদের বিরুদ্ধে মিছিল করেছে, বিক্ষোভ করেছে। এর পরেও সারা বিশ্ব কি জানে না আপনারা কোন খেলা খেলতে চাইছেন? এখনো চাচ্ছেন। আর বাংলাদেশ সরকারকে বলবো যে তাদের পররাষ্ট্রমন্ত্রী এসে কিছু কথা বলে গেছেন, আপনারা এতে খুশি হওয়ার কোনো কারণ নাই। কারণ তারা চৈতন্যবাদী, তারা কৈটল্যবাদী, তারা বঙ্কিমবাদী। তাদের যে ধর্মীয় ইকুয়েশন সেগুলো ভালো, কিন্তু তাদের যে সমস্ত উপসংহার, মানে ভেদের বাহিরে গেলে যে সমস্ত আপনি রামায়ণ বলেন বা অন্যান্য তাদের বিভিন্ন লেখকের বিভিন্ন ফিলোসফিক্যাল তাদের রাষ্ট্র নিয়ে, তাদের হিন্দুত্ব নিয়ে যে সমস্ত ফিলোসফিগুলো ভারত ফলো করতেছেন, সেগুলো যদি আপনারা এগুলোর উপরে লেখাপড়া করেন, বাংলাদেশের জনগণকে বলবো এগুলো আপনারা সংগ্রহ করবেন, লেখাপড়া করবেন, করলে বুঝবেন যে তারা কখনোই আমাদের ভালো চায়নি, চাইবে না। এবং আমরা যত চেষ্টাই করি না কেন তাদেরকে শত্রু না ভেবে
বন্ধু ভেবে তাদেরকে যত ফুলেই দিই না কেন, বিনিময়ে তারা আমাদেরকে বুলেট দিবে, বিনিময়ে তারা আমাদেরকে আঘাত করবে। এই আঘাত আজকে শুরু হয়নি, এই আঘাত শত বছরের, হাজার বছরের। এই গল্প হাজার বছরের, শত বছরের, যে গল্পের শেষ নাই। অতএব এই গল্প থামবে না। অতএব এই গল্পের উপসংহার একটাই, আপনারা যেই চোখে আমাদের দিকে তাকাবেন, ঠিক একই বাসায় একই চোখে আমরা আপনাদের দিকে তাকাব। আপনারা বন্ধুত্ব বিলিয়ে দিন, আমরা উজাড় করে আপনাদেরকে দিয়ে দেব আমাদের নিজেদেরকে। আর আপনারা হাত গুছিয়ে নিন, আমরা হাত পিছিয়ে নিয়ে নিব। আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক এটাই হবে এবং এটাই হওয়া দরকার। এতক্ষণ পর্যন্ত বিবর্তন মিশনের মাধ্যমে, বিবর্তন বাংলাদেশের পক্ষ থেকে আমি অ্যাডভোকেট বেলাল হোসেন ভূঁইয়া যে বক্তব্য দিলাম, এটা আমার ব্যক্তিগত বক্তব্য। আমি যেই রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, যে রাজনৈতিক দলের অ্যাক্টিভিস্ট, আমার এই বক্তব্যের সাথে আমার রাজনৈতিক দলের এই বক্তব্যকে কেউ যেন গুলিয়ে না ফেলেন। এই বক্তব্যের কারণে যদি আমার কোনো ভুল তথ্য বা কথা আসে, সেক্ষেত্রে আমি বলবো ভালো করে ইতিহাস পড়বেন, অনুসন্ধান করবেন, তারপরে যদি খুঁজে না পান, ভুল বুঝেন, ক্ষমা করে দেবেন। আমার বক্তব্যের জন্য আমার দল দায়ী হবে না। পরিশেষে আজকে একটি শোকাবহ রাত্রি, যে রাতে আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক বুদ্ধিজীবীদেরকে পাক হানাদার বাহিনী নাম করে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে, অবর্ণনীয় কষ্ট দিয়ে হত্যা করেছিলেন। আমরা যেন নিজেরা দেশ চালাতে না পারি, আমাদেরকে সহজেই যেন ঘায়েল করতে পারেন। শেষ কথাটি শেষ করবো একটি কথা দিয়ে, সেটা হলো ইউরোপিয়ান একজন সাংবাদিক, সম্ভবত বিবিসিরই, ইন্দিরা গান্ধীকে জিজ্ঞাসা করেছিলেন। ইন্দিরা গান্ধীর ডাকনাম বোধহয় কমলা নেহেরু। কমলা নেহেরু তথা ইন্দিরা গান্ধীকে প্রশ্ন করেছিলেন, আপনার জীবনের শ্রেষ্ঠ অর্জন কি? উত্তর দিয়েছিলেন, পাকিস্তানকে 2 ভাগ করতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন ছিল, আপনার জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত বা চরম ক্ষতিকর কাজ করেছেন এরকম কি আছে? তিনি বলেছেন, বাংলাদেশ থেকে ইন্ডিয়ান আর্মি প্রত্যাহার করা। আমার বক্তব্যের শুরুর পর্যায়ে আমি বলেছিলাম যে 16ই ডিসেম্বরের পরও একটা যুদ্ধ হয়েছে, ছায়া যুদ্ধের মতো একটা যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধটা ছিল ভারতীয় সেনাবাহিনী ভার্সাস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মেজর জলিল, কর্নেল তাহের, সেক্টর কমান্ডার, মুক্তিযোদ্ধা সহ দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা, দালাল মুক্তিযোদ্ধা নয়। এবং সে কারণেই ইন্ডিয়ান আর্মিকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন। এমনি প্রত্যাহার ইন্দিরা গান্ধী করেন নাই। বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর, বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ, দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের প্রচন্ড চাপে পড়ে এখান থেকে তারাও পাকিস্তানিদের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তারা আসছিলেন কি করতে? আমাদের দেশ যেন কেউ পরিচালনা করতে না পারে, পরিচালনা করার মতো উপযুক্ত ব্যক্তিদেরকে হত্যা কারা করবে? চিন্তা করে খুঁজে বাইর করুন। তারপর আমরা কি দেখলাম? আমাদের দেশের সমস্ত কিছু লুট করে নিয়ে যাওয়া। তার মানে তারা এসেছিল সাহায্য করতে নয়, চুরি করতে, লুণ্ঠন করতে, পাচার করতে, আমার দেশকে স্বাধীনতার জনগণকে, আমার দেশের জনগণকে স্বাধীনতার স্বাদ যেন না পায় সেই কাজটি করতে ব্যর্থ হয়েছিলেন সেদিনও, এবং ব্যর্থ হচ্ছেন গত 54 বছর। ব্যর্থ হয়েছেন চূড়ান্তভাবে গত 5 তারিখে আগস্টের। এখন তারা তাদের দেশীয় এবং আমাদের দেশীয় তাদের কিছু পেইড এজেন্ট দিয়ে
আমাদের অভ্যন্তরে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি করে আমরা পেশিবাদ বিরোধী আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ছিলাম দলমত নির্বিশেষে, এখন আমাদের মধ্যেই আমাদেরকে দিয়ে একে অপরের বিরুদ্ধে কথা বলিয়ে আমাদের মধ্যে বিভাজন তৈরি করে অনৈক্য তৈরি করে আমাদেরকে আবারও বিপদগামী করার চেষ্টা করছেন। এই জায়গাটিতে আমরা সতর্ক থাকব। আমরা যে যখন কথা বলবো আমাদের নিজ নিজ রাজনৈতিক আদর্শ প্রচার করে আমরা কথা বলবো, কাউকে আক্রমণ না করি এবং আমাদের মধ্যে শ্রেণী বৈষম্য তৈরি না করি, আমাদের মধ্যে শ্রেণী বিভাজন তৈরি না করি, আমাদের মধ্যে রাজনৈতিক ঐক্য ব্যাহত হবে এরকম কোনো কাজ আমরা যেন না করি। এবং আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যে কয়েকবার ঘোষণা দিয়েছেন যেই কোনো কিছুর মূল্যে জাতীয় ঐক্য রক্ষা করতে হবে। ক্ষমতায় যাওয়া আমার রাজনীতি নয়, ক্ষমতায় যাওয়া আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য কে বলতেছেন? আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যে আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের জনগণকে একটি শান্তিপূর্ণ স্থিতিশীল মানবিক গণকল্যাণমুখী দেশ জাতি রাষ্ট্র সমাজ নির্মাণ করে দেয়া, জনগণকে রাষ্ট্র ক্ষমতার মালিকানা অংশীদারিত্ব প্রদানে সুযোগ করে দেয়া এবং আমাদের প্রতি আমাদের নেতা জনাব তারেক রহমান এবং ম্যাডাম খালেদা জিয়ার নির্দেশ, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই নির্দেশ দিয়ে গিয়েছিলেন, জনগণের পাশে থাকুন, জনগণের সুখে দুঃখে থাকুন, জনগণকে সম্মান করুন, জনগণের অনিষ্ট হয় এরকম কাজ তো করবেনই না, কেউ করলে তাকে আইনের আওতায় দিন। দলের নাম বিক্রি করে, দলের পদবীর নাম বিক্রি করে অন্যায়ভাবে অবৈধভাবে কোনো কাজ করবেন তার ক্ষমা নাই, তিনি বহিষ্কার হবেন এবং আইনের আওতায় যাবেন। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল, যার ঢাকা শহরে একটা বাড়ি ছিল না এবং যার শহীদ হওয়ার পরে কয়েক হাজার টাকাও যার কোনো ব্যাংক অ্যাকাউন্টে ছিল না। বাংলাদেশের একমাত্র রাজনৈতিক পরিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার, যেই পরিবারের আজ পর্যন্ত ঢাকা শহরে কোনো বাড়ি নেই। তো আজকে অনেকেই তুলনা করেন পতিত কৃতদাসী স্বৈরাচারিণী আধিপত্যবাদের কাজের বুয়ার সাথে, গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগের সাথে। আপনাদেরকে লেখাপড়া করতে বলবো, ইতিহাস সম্পর্কে জানতে বলবো এবং যারা ইতিমধ্যে বলতেছেন তারা যে নিজেরা বলছেন না, আমরা কথা বললেই বুঝি, ইতিমধ্যে আপনারা ওই একই জিনের একই পরীর আসরে পড়েছেন, কুদৃষ্টিতে পড়েছেন এবং আপনারা বশীকরণ তাবিজ হাতে পরে ফেলেছেন। আপনাদের কথাবার্তায় আমরা এটা পরিষ্কারভাবে বুঝতেছি ইতিমধ্যে আপনারা সরকার, রাষ্ট্র, ক্ষমতা, লোভ, মোহ ইত্যাদি দ্বারা, বিশেষ করে লোভ, মোহ, ক্ষমতার ভাইরাসে আক্রান্ত হচ্ছেন এবং ইতিমধ্যে আপনারা নিজেরাও, আগেও কেউ কেউ এজেন্ট ছিলেন, নতুন করে আরো কেউ এজেন্ট হয়েছে বলে জনগণ আলোচনা করছে। তো আসুন, আমরা যারা বারবার যুদ্ধ করেছি, আমরা যারা রাজপথে রক্ত দিয়েছি, আমরা যারা জেল জুলুমের শিকার হয়েছি, পারিবারিক জীবনকে বিপর্যয় করেছি, আমরা যারা একাধিকবার রাজপথে রক্ত জড়িয়েছি, অথবা যারা রক্ত জড়ান নাই কিন্তু রাজপথে ছিলেন, তারাও আমাদের মতো ঘুমাইতে পারেন নাই, পালিয়েছিলেন। আমরা একটা উদ্দেশ্য লক্ষ্যকে সামনে রেখে কাজ করেছি, যে উদ্দেশ্য লক্ষ্য জনগণের মুক্তি, অর্থনৈতিক মুক্তি, জনগণের গণতান্ত্রিক অধিকার, বাকশক্তির অধিকার, জনগণকে রাষ্ট্র ক্ষমতার মালিক করা, জনগণকে রাষ্ট্র ক্ষমতার অংশীদারিত্ব দেওয়া। আমরা রাজনীতিবিদেরা, রাজনৈতিক কর্মীরা, রাজনৈতিক সংগঠকেরা রাজা হওয়ার জন্য যুদ্ধ করি নাই। এটা আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলতেছেন যে
আপনারা জনগণ আপনাদেরকে জি হুজুর বলুক এটা নয়, বরং আপনারা জনগণকে জি হুজুর বলুন। জনগণের সুখে দুঃখে থাকুন, রোগে সুখে, দুঃখে কষ্টে, আপদে বিপদে, বলা মুসিবতে পাশে গিয়ে দাঁড়ান, সম্ভাব্য সাহায্য করুন, এবং কোনো অদৃশ্য শক্তি যদি পিছন থেকে কোনো ক্ষতিকর কিছু করতে যায় তাদের ব্যাপারে সতর্ক থাকুন। 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসকে পুনর্মূল্যায়ন করুন, পুনরায় ইতিহাস অনুসন্ধান করুন, সেই ইতিহাস পাঠ্যক্রমের পাতায় নিয়ে আসুন, আমাদের পরবর্তী প্রজন্মকে জানান দিন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভরাত্রি।